দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা চলছে। নানা ধরনের আলোচনা নানা দিকে উস্কে দেয়া হচ্ছে। এই আলোচনাকে কেন্দ্র করে সরকারের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে কিনা, সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে তার মিত্রশক্তিদের যমুনায় ডেকে মিটিং করলেন কিনা, এরকম আলোচনাও রয়েছে। এত কিছু আলোচনার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে মানে মূল আলোচনা থেকে আমরা বিচ্যুত হচ্ছি কিনা সেটা একটা বড় ব্যাপার। সেই বড় ব্যাপারের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আলোচনা করার চেষ্টা করছেন, যে আলোচনাটা উস্কে দেওয়ার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্পর্কে দুটো আলোচনা আছে। দুটো আলোচনা ভারতের সাংবাদিকরা কিংবা বাংলাদেশের অনেকেই যারা বিদেশে থেকে আওয়ামী লীগের অ্যাক্টিভিজম করে, তারা দুটো ব্যাপার মানে দুটো পথ নিয়ে আলোচনা করতে চাইছেন। একটা হচ্ছে শেখ হাসিনা বিমানে ফিরবেন নাকি যশোর বেনাপোল বন্দর থেকে সড়ক পথে ফিরবেন, এই আলোচনা রয়েছে। অনেকে মনে করেন যে শেষ পর্যন্ত শেখ হাসিনা বেনাপোল দিয়ে ফিরবেন। বেনাপোল দিয়ে কেন ফিরবেন? বেনাপোল হয়ে দেশে ফিরে তিনি টার্গেট নেবেন গোপালগঞ্জে আসার, টুঙ্গিপাড়ায় আসার। তো গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় আসার যদি টার্গেট নেন, তাহলে সেটা কি সফল হবে? এটা নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা নানা ধরনের ইকুয়েশন মানে অঙ্ক, মানে পাটিগণিতের মানে অঙ্ক সামনে নিয়ে আসছেন। যোগ বিয়োগ গুণ ভাগ করে অনেক ইকুয়েশন সামনে নিয়ে আসছেন। সেই ইকুয়েশনগুলো খুবই ইন্টারেস্টিং, কখনো কখনো প্রচণ্ড হাস্যকর মনে হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং। পৃথিবীতে কোনো বিষয়, কোনো যুক্তি, কোনো কথা একেবারে মানে নির্ঘাত পাগল আপনি জানেন, সেই পাগলের প্রলাপটাকেও আপনার হেসে উড়িয়ে দেয়া উচিত নয় যদি আপনি একজন সচেতন মানুষ হন। আপনার সচেতনতা নিশ্চয়ই কাজ করার কথা যে পাগল এই কথা বলেছে, সেই কথার মধ্যেও কোনো যুক্তি আছে কিনা সেটা অন্তত আমাদের একটু খুঁজে বের করা উচিত। চলুন আমরা মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের আপাতত পাগল হিসেবে আখ্যা দিয়েই তাদের এই কথা এবং তাদের ফেসবুক প্রচারণার মাঝে যে প্রচারণাগুলো উল্লেখ করব, সেই প্রচারণাগুলোর মাঝে এতটুকু মানে বাস্তবতা লুকিয়ে আছে কিনা, এভাবে বললে হয়তো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা একটু বেশি মানে কষ্ট পেতে পারেন। বরং অন্যভাবে বলি যে তাদের কথার মধ্যে কি এতটুকুও যুক্তি নেই যে আমরা হেসে উড়িয়ে দেব? বরং এভাবে বললে তারা একটু হয়তো আশ্বস্ত হতে পারেন, অনেক বেশি গোস্বা করে গালাগালি না করে। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনার বেনাপোল দিয়ে ফেরার কথা যারা বলছেন এবং ইকুয়েশন টানছেন, বেনাপোল থেকে গোপালগঞ্জের দূরত্ব কত, লোক সংখ্যা কত, কত লোক ওখানে সমবেত হবে এবং তার ফলে কি হবে, এই যে ইকুয়েশনগুলো সামনে আনছেন অনেকে, ফেসবুকে লেখালেখি করছেন, সেগুলোর পেছনে যুক্তি কতটা আছে এবং সত্যি সেই ঘটনার দিকেই এগিয়ে যাচ্ছি কিনা আমরা, আর সেই ঘটনা ঘটলে আমরা কোন পরিস্থিতিতে পড়তে পারি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা বিমানে ফিরবেন না, বেনাপোল দিয়ে যশোর বন্দর দিয়ে ফিরবেন, ফিরে টুঙ্গিপাড়ায় আসবেন গোপালগঞ্জের, এই টার্গেটের কথা আওয়ামী লীগের অনেকেই বলছেন। অনেকে মনে করেন যে শেখ হাসিনাকে মানে কলকাতা থেকে বেনাপোল বন্দর পর্যন্ত ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাথে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ভারতের নাগরিক, তারা সঙ্গ দেবে, শেল্টার দেবে এবং বেনাপোল বন্দর পার হওয়ার পরে যখন বাংলাদেশের মাটিতে পা দেবেন, সেখান থেকে তার নেতাকর্মীরা একেবারে গোপালগঞ্জ পর্যন্ত তাকে পাহারা দিয়ে, গার্ড অফ অনার দিয়ে এই রাস্তা অতিক্রম করবে, এরকম কথা বলছেন। এটাকে অনেকেই কল্পকাহিনী বলতে পারেন। তাদের এই কল্পকাহিনীর মাঝে, যদি এটাকে কল্পকাহিনীও ভাবি, কল্পকাহিনীর মাঝে অঙ্কের সমীকরণটা তারা কি বলছেন?
একেবারে সরাসরি আসে অঙ্কের সমীকরণে। তারা বলতে চাচ্ছেন যে দক্ষিণবঙ্গে ওই অংশটাতে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ৫ কোটি। বাংলাদেশের যে হিসাব, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের ভোটারদের যে হিসাব, সেটাকে তারা 40%ও ভাবতে চান না। তারা বলছেন যে 40% না, 30%ও যদি ভাবা যায় তাহলে এই ৫ কোটি মানুষের মাঝে ১.৫ কোটি মানুষ, ১.৫ কোটি আওয়ামী লীগের ভোটার রয়েছে। সরল, মানে সহজ সরল অঙ্ক। কারণ হচ্ছে যে জনসংখ্যার সবাই তো ভোটার না, সেটা বাদ দিলে আবার ১.৫ কোটি হবে না। আমরা তাদের মতো করে সরল অঙ্কেই যাই। ১.৫ কোটি সমর্থক রয়েছে আওয়ামী লীগের। এখন তারা দাবি করছেন যে এই ১.৫ কোটি মানুষের মাঝে যদি 10% মানুষ ওই দিন শেখ হাসিনা ফেরার দিন বেনাপোল বন্দরকে টার্গেট করে, সেই 10% মানুষের সংখ্যা হবে 15 লক্ষ। এই 15 লক্ষ মানুষ যদি যশোর বেনাপোল বন্দর থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই রাস্তায় দাঁড়িয়ে যায়, তাহলে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই প্রাচীর ভেদ করে শেখ হাসিনাকে চাইলেই গ্রেপ্তার করতে পারবে? এরকম প্রশ্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা সামনে আনছেন। এখন আমরা অঙ্কের আরও একটু ভেতরে ঢুকি। তারা যে অঙ্ক করতে চাইছেন, আমরা ধরে নিলাম যে 15 লক্ষ মানুষ বেনাপোল থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই রাস্তায় দাঁড়িয়ে গেল। বেনাপোল থেকে গোপালগঞ্জ ১২৭ কিলোমিটারের দূরত্ব, ১২৭ কিলোমিটার রাস্তা। ১২৭ কিলোমিটার রাস্তা, প্রতি কিলোমিটার আমরা যদি ১০০০ মিটার, এটাই তো জানি যে ১০০০ মিটার প্রতি কিলোমিটার, এই যে ১০০০ মিটার, ১০০০ মিটার হিসাব করলে ১,২৭,০০০ মিটার রাস্তা হয়। এই ১,২৭,০০০ মিটার রাস্তায় যদি ১৫ লাখ মানুষ দাঁড়িয়ে যায়, তাহলে আমরা দেখছি যে প্রতি মিটারে ১২ জন মানুষ দাঁড়াতে পারছে। প্রতি মিটারে ১২ জন মানুষ দাঁড়ানো মানে কিন্তু আপনি এরকম অবস্থা যে একজনের গায়ের সঙ্গে আর একজনের গা লেগে থাকবে, কিংবা ১২ জন মানুষ ১ মিটারে জায়গায় পাবে না, এরকম হবে। তার মানে হচ্ছে যে গোপালগঞ্জ থেকে বেনাপোল পর্যন্ত ১৫ লাখ মানুষ যদি দাঁড়ায়, এবং সেটা যদি রাস্তার দুই পাশে হয়, তাহলে দুই পাশে হলে প্রতি মিটারে ৬ জন করে দাঁড়াবে। ৬ জন মানুষ যদি প্রতি মিটারে দাঁড়ায়, তাহলে সামান্য একটু ফাঁকা ফাঁকা করেই ৬ জন মানুষ কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে পুরো রাস্তায়। এই যে প্রাচীরটা তৈরি করা হলো, মানব প্রাচীর, এই প্রাচীরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেদ করা একেবারেই অসম্ভব, এটা দাবি করছেন আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা। অ্যাক্টিভিস্টদের মধ্যে তো অতি উৎসাহী অ্যাক্টিভিস্ট রয়েছে, সেই কারণে তারা এই সরল অঙ্ক করছেন যে বেনাপোল থেকে ১২৭ কিলোমিটার, এটা যদি সবাই দাঁড়িয়ে যায়, তাহলে এই প্রাচীর ভেদ করে শেখ হাসিনাকে চাইলে গ্রেপ্তার করা সম্ভব নয়। ধরে নিলাম তর্কের খাতিরে যে সরকার যদি চায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে, তাহলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে না এই মানব প্রাচীর কিংবা মানব ঢাল অতিক্রম করে। টুঙ্গিপাড়ায় আসার পরে, টুঙ্গিপাড়ায় কোনো একটা বাড়িতে, তার নিজের বাড়িতে আশ্রয় নিলেন, সেখানে কি এই ১৫ লাখ মানুষ প্রতিদিন ২৪ ঘন্টা শেখ হাসিনাকে পাহারা দেবেন? সেটা কি সম্ভব? সম্ভব না। তো সেটা যখন সম্ভব না, যখন পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন, কিংবা টুঙ্গিপাড়ায় এই পুরো দক্ষিণবঙ্গের মানুষ সবাই তো আসবে না, টুঙ্গিপাড়ার মানুষগুলো থাকবে। টুঙ্গিপাড়ার মানুষগুলোকে যদি পরাজিত করা নাই যায়, তাহলে আমরা গত বছরের যে ১৬ই জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার অবস্থা দেখলাম। আর্মি থেকে শুরু করে আনসার পর্যন্ত সমস্ত বাহিনী নেমে গেল। এই যে সমস্ত বাহিনী নেমে যাওয়া, এই সমস্ত বাহিনী নেমে গিয়ে টুঙ্গিপাড়ার ওই প্রাচীর ভেদ করা, এটা তো খুব সহজ ব্যাপার হবে, এটা কোনো ব্যাপারই না। আবার যারা একটু বেশি কল্পনা করছেন যে এই যে দীর্ঘ ১২৭ কিলোমিটারের মানব প্রাচীর, এটা মানে ভেদ করা সম্ভব হবে না, তাদের জন্য একটা তরতাজা উদাহরণ রয়েছে, যেটা আমরা দেখছি যে ১৩ বছর পরে বিচারের মানে আয়োজন করা হচ্ছে। ওই যে ২০১৩ সালে শাপলা কাণ্ড, সেগুলো আমাদের মনে আছে তো। শাপলা চত্বরে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন, বিশেষ করে হেফাজতের ব্যানারে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা জড়ো হয়েছিলেন। এখানে সবাই মানে 99.99%ই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছিল, কিংবা ধর্মীয় ব্যাকগ্রাউন্ডের। রাতের বেলা যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বেশি হলে না হলে ৫,০০০ ছিল,
ওখানে লাখ লাখ, অন্তত 5 লাখ মানুষ ছিল। এই 5 লাখ মানুষকে ছত্রভঙ্গ করতে এই 5,000 মানুষের কয় মিনিট টাইম লেগেছে? খুব বেশি হলে 15 মিনিট কিংবা আধা ঘন্টা। তারপরে আমরা দেখেছি মতিঝিল চত্বর ফাঁকা হয়ে গেছে। যদিও সেই ঘটনায় কতজন মারা গেছে, আওয়ামী লীগের আমলে সেই ব্যাপারগুলোকে অস্বীকার করা, গণমাধ্যমের খবরে সেগুলোর কোনো অস্তিত্ব না পাওয়া, এখন 13 বছর পরে এসে আমরা জানছি যে 58 জনের মানে পরিচয় শনাক্ত করা হয়েছে যারা ওই মানে অ্যাকশানে মারা গেছে, সেটা ভিন্ন কথা। 58 জনের কাছে 580 জনও হতে পারত। তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাজোয়া ব্যাপার থাকে, সেই ব্যাপারের কাছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুব একটা ব্যাপার না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু আমরা যারা এই ইকুয়েশনগুলো সাজাচ্ছেন এবং অতি কল্পনার রাজ্যে বসবাস করছেন, আমরা কি সত্যিই চাই যে এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে দেশ যাক? আমরা চাই না। কিন্তু তাহলে দুই পক্ষের উদ্দেশ্যে আমাদের কি বলার থাকতে পারে? হ্যাঁ, আওয়ামী লীগ তো অবশ্যই শেখ হাসিনা যদি বেনাপোল বন্দর দিয়ে ফিরুন আর বিমানবন্দর দিয়ে ফিরুন, সেখানে একটা বড় জটলা করার চেষ্টা তো আওয়ামী লীগ করবেই। সেই জটলাটা যেন তৈরি করতে না পারে সেটা প্রথমে সরকার পদক্ষেপ নেবে। আর তৈরি যদি হয়ে যায় তাহলে সেটাকে ছত্রভঙ্গ করতে গেলে একটা বড় ক্যাজুয়ালিটির তৈরি হবে, জন্ম হবে। সেটা যেন না হয় সেটা সরকারকে লক্ষ্য রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রক্ষা করতে হবে, লক্ষ্য রাখতে হবে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও মানে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কোনো অস্থিরতা কিংবা সাংঘর্ষিক পরিবেশ কিংবা মৃত্যু কোনো সমাধান নয়। আমার মনে হয় যে এই যে পরিকল্পনাগুলো নানাভাবে আলোচনা হচ্ছে, কিংবা সরকারের মাঝেও তো একটা বক্তব্য রয়েছে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বলছেন যে আত্মসমর্পণ করার কোনো সুযোগ দেওয়া হবে না, আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, আর আসা মাত্রই গ্রেপ্তার করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকলে সেটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে। সেই পর্যায়ে না যাক, এটাই আমরা চাই। বরং এই যুদ্ধ আয়োজনের পরিকল্পনা কিংবা লেখালেখি কিংবা কথা চালাচালি এগুলো বাদ দিয়ে রিকনসিলেশনের যে মানে যুক্তিটা সামনে আসছে, কিংবা সমঝোতার ব্যাপারটা যুক্তিটা যেখানে আসছে, সমঝোতার ব্যাপার, যুদ্ধবিরতি সমঝোতা, এটা তো বহু বছর, হাজার হাজার বছর আগে থেকে প্রচলিত একটা সিস্টেম যে মানে যে কোনো একটা বড় দুর্ঘটনা রোধের কারণে কখনো কখনো দুই পক্ষকেই ছাড় দিতে হয়, সমঝোতা করতে হয়। সেরকম সমঝোতা যদি, রাজনৈতিক সমঝোতা যদি হয় যে এইটুকু আমি ছাড় দেব, সরকার বলল আমি এইটুকু ছাড় দেব, আওয়ামী লীগ বলল আমি এইটুকু ছাড় দেব, যেন কোনো ধরনের অস্থিরতার দিকে দেশ না যায়, সেরকম পথ কি আমরা খুঁজে বের করতে পারি না? সেরকম পথ খুঁজে না বের করে যদি দুই পক্ষই অনড় থাকে, সরকার যে কোনো মূল্যে অনড় যে কি হলো না হলো এগুলো দেখার টাইম নাই, এটা আমি করবই, আওয়ামী লীগ অনড় যে ওরা কি করলো দেখার টাইম নাই, আমরা কোটি মানুষ ওখানে জড়ো হব এবং ম্যাসাকার অবস্থা করব, তাহলে কিন্তু এই ঘটনা থামানো যাবে না। আবার জিদ কখনো বিজয় আনে না। মানে হ্যাঁ, জিদ বিজয় আনে, আপনার জিদ না থাকলে সেই জিদটা হতে হবে পজিটিভ জিদ, কিন্তু যে জিদ আপনার ধ্বংস ডেকে আনবে, সেই জিদে যদি আপনি মানে স্থির থাকেন তাহলে সেই জিদ আপনার মঙ্গল আনবে না। যেমন আমরা শেখ হাসিনার যে সরকার পতন 2024-এর 5 আগস্ট সরকার পতন দেখেছি, সেটাও কিন্তু আওয়ামী লীগের জিদের কারণে হয়েছে। জিদ কিন্তু তাদের ক্ষতি করেছে। তারা যদি প্রথম দিকেই এই আন্দোলনকে গুরুত্ব দিত এবং 21শে জুলাই আদালতের রায়ে যে কোটা পদ্ধতি আবার বাতিল হয়ে গেল, 21শে জুলাই থেকে আমরা দেখলাম যে 5 আগস্ট পর্যন্ত প্রায় 15 দিন, এই 15 দিন আগে যখন আদালতের মাধ্যমে রায় আসলো যে কোটা আর থাকছে না, বাতিল হয়ে গেল, তখনও কিন্তু আন্দোলন আর থামানো যায়নি। আন্দোলন থামানো যায়নি কেন? আন্দোলন থামানো যায়নি 16, 17, 18, 19, 20 এই 4-5 দিনে এত মেচাকার কাণ্ড হয়েছে, ইন্টারনেট বন্ধ করা, শাটডাউন, এটা ওটা মিলে এত বাজে অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগের একগুঁয়েমির কারণে, সরকারের একগুঁয়েমির কারণে, এবং সরকারের এই আন্দোলনটাকে আন্ডার এস্টিমেট করার কারণে, গোয়েন্দা তথ্য তাদের কাছে না থাকার কারণে, শেখ হাসিনাকে কেন্দ্র করে যে একটা বলয় তৈরি হয়েছে, সেই বলয় ভেদ করে শেখ হাসিনার কাছে প্রকৃত তথ্যটা না পৌঁছানোর কারণে ঘটনাটা কিন্তু ঘটে গেছে।
পরের 15 দিন আর কোনো দাবি ছিল না, তবুও কিন্তু আন্দোলন থামানো যায়নি, থেমে যায়নি। এই কোটা আন্দোলনের দাবি তখন সরকার পতনের আন্দোলনের দাবিতে পরিণত হয়েছে। যদিও আমরা এখন বুঝতে পারছি যে ডে 1 থেকে এটা সরকার পতনের আন্দোলনই ছিল। ওই মানে আদালত ঘোষণা না করলেও অন্য পদ্ধতিতে এই আন্দোলন এগোতো। এটা একটা পরিকল্পিত আন্দোলন ছিল, এটা কোটা আন্দোলন কিংবা কোটা অধিকার আদায়ের কোনো আন্দোলন ছিল না, সেটা ভিন্ন কথা। কিন্তু সরকার একগুঁয়ে ছিল, সরকারের কাছে কোনো তথ্য ছিল না, সরকার বুঝতে পারেনি যে 1 মাস পরে কি হতে চলেছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা মানে আগামীকালকে কি হবে এটা যখন আপনি আজকে কল্পনাও করতে পারবেন না, তখন কিন্তু আপনি একটা বড় অন্ধকার প্রকোষ্ঠে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কি আমরা কেউ চাই? সেটা সরকার পক্ষ হোক কিংবা আওয়ামী লীগ পক্ষ হোক, কেউই চায় না। এবং দুই পক্ষই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, এটা দাবি করে রাজনৈতিকভাবে। দুই পক্ষই মুক্তিযুদ্ধকে ওন করে, এটা তারা দাবি করে। সুতরাং দুই পক্ষকেই এই সমঝোতায়, মিনিমাম সমঝোতায় আসতে হবে যে দেশে ডিসেম্বর নাগাদ কিছু একটা হতে চলেছে, সেই কিছু একটা ঘটনা ঘটুক, কিন্তু সেই ঘটনাটা যেন দেশ ধ্বংস করার কিংবা দেশ উত্তাল করার, দেশকে আরেকটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার পরিস্থিতি তৈরি না করি আমরা আমাদের জিদের কারণে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।